আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018 যা 2014 সালে স্থগিত পরীক্ষা, অর্থাৎ পরীক্ষাটা 2014 সালে হওয়ার কথা ছিল, স্থগিত হওয়ার ফলে 2018 সালে অনুষ্ঠিত হয়। পরীক্ষা অনুষ্ঠিত হয় 20/4/2018, এক যুগে 12টি জেলায় অনুষ্ঠিত হয়। আজকে এর সম্পূর্ণ গণিত অংশের সমাধান দিতেছি। আমি অঙ্কগুলা একাধিক নিয়মে সলভ করে দিতেছি যাতে সবার বুঝতে সহজ হয় এবং পরীক্ষার হলে খুব কম সময়ে যথা টাইমে যাতে প্রশ্নগুলো সমাধান করতে পারি, সেজন্য একাধিক এবং খুব সংক্ষিপ্ত নিয়মে সলভ করে দিতেছি। খেয়াল করি, একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে 95 টাকা। কলমটির মূল্য 15 টাকা বেশি ও বইটির মূল্য 14 টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত? খেয়াল করি, প্রথমে আমি সংক্ষেপে দেখাইতেছি, এরপরে বিস্তারিত দেখাইতেছি। এখানে 4টা দেওয়া আছে, প্রথমে কোনোটিই নয়, এটা তো আনসার হবে না, ঠিক আছে। এরপর ধরে নিলাম আমরা বইটার মূল্য এই 46 টাকা। বইটার মূল্য ধরে নিলাম গ নাম্বারটা 46 টাকা, আর কলমটার মূল্য ধরে নিলাম আমরা ক নাম্বার 49 টাকা। তাহলে দেখি কোনটা আনসার হয়। আরেকটা বিষয় খেয়াল করি, গ নাম্বার দেওয়া আছে 50 টাকা। এখানে যেহেতু কলম ও বইয়ের একত্রে মূল্য হলো 95 টাকা, তাহলে কোন দুইটা মিললা কলম এবং বই 95 হয়। খেয়াল করি, এই 46 আর 50 হলো 96, যেহেতু 95 হয় না, কাজে এই দুইটা হতে পারে না। আমি ধরে নিলাম এই দুইটা, এই 6 9 15 5 হাতে আছে 1, 4 আর 4 8 আর 1 হলো 9, এটা এই দুইটা মিলা 95 টাকা হয়। কাজে এই দুইটা থেকে যে কোনো একটা আনসার হবে। তাহলে ধরে নিলাম আমরা বইয়ের মূল্য 46 টাকা আর কলমের মূল্য 49 টাকা। তাহলে আমরা দেখি শর্ত অনুসারে এটা হয় কিনা। তাহলে বইয়ের মূল্য বি ইকুয়াল টু 46 টাকা, বুক এর বি। তাহলে যদি 46 টাকা হয় তাহলে বইটার মূল্য 14 টাকা কম, তার মানে এটা থেকে 14 টাকা মাইনাস। এরপরে বলছে কলমের মূল্য পি, কলমকে পি দ্বারা প্রকাশ করা হয় 49 টাকা। কারণ বলছে কলমটির মূল্য 15 টাকা বেশি আর বইটির মূল্য 14 টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। তাহলে কলমের মূল্যের সাথে যদি আমরা 15 টাকা, এই যে 15 টাকা বেশি যেহেতু বলছে, এটা যোগ করে দিব। 14 4 হাতে আছে 1, 5 আর 1 6, 64 টাকা। আর বইয়ের মূল্য দাঁড়াইতেছে 2 32 টাকা। তাহলে 64কে যদি আমরা ভাঙা লিখি 2 × 32, যা বইয়ের মূল্য, এটা হলো বইয়ের মূল্য, ঠিক আছে, বি দ্বারা প্রকাশ করলাম। তাহলে বইয়ের মূল্য এর দ্বিগুণ হইল যে, এই যে 2 হলো দ্বিগুণ, কলমের মূল্যের দ্বিগুণ, বইয়ের মূল্য কলমের মূল্যের দ্বিগুণ, কলমের মূল্য বইয়ের মূল্যের দ্বিগুণ। তাহলে আনসার পেতেছি সহজে আমরা গ নাম্বারটা। এটা হলো অপশন থেকে একেবারে সংক্ষেপে, আমি বোঝানোর জন্য এত কথা বললাম। ইচ্ছা করলে এটা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সলভ করা যায় এইভাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি বিস্তারিত দেখাবো। এটা বিস্তারিত বেশি সময় লাগবে না, 20 থেকে 30 সেকেন্ড সময় লাগবে। খেয়াল করি, মনে করি বইয়ের মূল্য বি টাকা, বুক এর বি দ্বারা প্রকাশ করলাম। আর কলমকে, তাহলে কলমের মূল্য হবে গিয়ে, যেহেতু দুইটার একত্রে মূল্য 95 টাকা, তাহলে কলমের মূল্য হবে 95 মাইনাস বি, এই দুইটার যোগফল হলো 95 টাকা। এখন প্রশ্ন মতে কলমটার মূল্য 15 টাকা বেশি ও বইটার মূল্য 14 টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত? আচ্ছা, তাহলে বইয়ের মূল্য যেহেতু বি টাকা, এমন বলছে বইয়ের মূল্য 14 টাকা কম হলে, তাহলে আমরা কী করবো, এখান থেকে 14 বিয়োগ করে দেবো। আর কলমটার মূল্য বলছে 15 টাকা বেশি, তাহলে এটার সাথে 15 যোগ করে দিব। এখন যোগ করার ফলে বলছে কি, মূল্য কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইয়ের মূল্য যা, কলমের মূল্য এইটার দ্বিগুণ হবে, তার মানে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। এখন এটা, এই সমীকরণটা আমরা ক্যালকুলেশন করলে যেন বি এর মান অর্থাৎ বইটির মূল্য পেয়ে যাব। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে 95 আর 15 যোগ করলে হয় 110 মাইনাস বি ইকুয়াল টু, এটা গুণ করলে হয় 2b মাইনাস 14 দোকানে 28। এরপরে এই 28 যদি আমরা এইদিকে আনি, তাহলে 110 প্লাস 28 ইকুয়াল টু বিটা ওই পাশে নিলে প্লাস বি, বা এই 3b ইকুয়াল টু, এটা যদি যোগ করি 8, এরপরে 2 আর 1 3, এরপরে 1, 138 টাকা। তাহলে 3 দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে 3 4 12, তাকে 1 18, 3 6 18, এই যে বি ইকুয়াল টু 46, ঠিক আছে। সুতরাং আমরা পাইতেছি বি ইকুয়াল টু
46, 3 দ্বারা কাটছি যেহেতু তাহলে বি লাগে, বি ইকুয়াল টু 46। আনসার হলো গ নাম্বারটা। আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা প্রথমে অপশন থেকে নির্ণয় করতে পারি যদি আমরা চেষ্টা করি, তাছাড়া আমরা এইভাবেও সলভ করতে পারি। আচ্ছা, এর পরের অঙ্কটা আমরা খেয়াল করি। এর পরের অঙ্কে বলছে খ, খ ও গ এর বেতনের অনুপাত 7:5:3। খ, গ অপেক্ষা 222 টাকা বেশি পেলে ক এর বেতন কত? 333 টাকা, 777 টাকা, 888 টাকা, 555 টাকা। এটা আমি 3টা নিয়মে সলভ করে দিতেছি, কমপক্ষে 2টা নিয়ম সলভ করে দিব। একদম সহজ, খেয়াল করি। আমরা এখানে একটু টেকনিক কাটায়াম করা করবো। এখানে ক এর বেতন হলো গিয়ে এই যে 7, এটাকে আমরা ধরতে পারি 7x, আর ক এর হলো 5x, আর গ এর হলো 3x। ঠিক আছে, এটা হলো তাদের বেতন। এখন এটা হলো ক, এটা খ, আর এটা হলো গ। এখন এই খ আর গ এদের বেতনের পার্থক্য হলো 222 টাকা। এদের পার্থক্য হলো 222 টাকা। এটা আমরা একটা সমীকরণ আকারে লিখতে পারি। এই দুইটার পার্থক্য হলো গিয়ে 222 টাকা। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা যদি বের করে নিই, তাহলে 5x থেকে 3x গেলেগা, তাকে 2x ইকুয়াল টু এটাকে আমরা 2 × 111 লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই 2 2 কাটা, সুতরাং x ইকুয়াল টু 111। এখন বলছি কি ক এর বেতন কত? ক এর বেতন কত? তাহলে ক কত ছিল? 7x, 7 ইন্টু এই x এর মান পাইছি 111 ইকুয়াল টু 7 দ্বারা গুণ করলে 7 থেকে 7, 7 থেকে 7, 7 থেকে 7, অর্থাৎ 777 টাকা। এটা গেল একটা নিয়ম। দ্বিতীয় নিয়ম, তৃতীয় নিয়ম আমি দেখাচ্ছি খুব কম সময়ে। খেয়াল করি, এখানে আমরা অপশনগুলো খেয়াল করি, তাইলে আমরা সহজে পেয়ে যাব। একটা মিল আছে, চমৎকার একটা অঙ্কের মধ্যে মিল আছে। 3 3 3, 7 7 7, 8 8 8, 5 5 5। এই সংখ্যাগুলোকে আমরা যদি, যেহেতু 3 ডিজিটের অঙ্ক আনসারগুলা, আমরা এই প্রত্যেকটাকে যদি আমরা এই 101কে আমরা একটু টেকনিকটা মনে রাখবো। 101কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে পাইতেছি যে 3 3 3। আবার 101কে যদি 7 দ্বারা গুণ করি তাহলে পাইতেছি 7 7 7। 5 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে পাইতেছি 5 5 5। এরপরে ওই যে 888, এটাকে যদি 101কে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে পাইতেছি 8 8 8। এখান থেকে খেয়াল করলে আমরা দেখতে পাবো যে এই যে 7, এটা হলো খ। ঠিক আছে, এই খ হলো 5 যেহেতু, এইটা হলো খ, আর এই বেতনটা 3, এইটা হলো ঘ। ঠিক আছে, তা আমাদের প্রশ্নে চাইছে কি ক্ষয়ের বেতন কত? তাহলে ক্ষয়ের বেতন কত হয়েছে? 777। এখন প্রশ্ন হতে পারে যে 101 আসলো কোথা থেকে? ঠিক আছে, ওই যে এর আগের অঙ্কে দেখালাম 101 কীভাবে আসে। ঠিক আছে, তাহলে আনসার হলো ক না। 2% হার সুদে 100 টাকা 3 বছরের সুদ অপেক্ষা 3% সুদে ওই টাকার 3 বছরের সুদ কত বেশি হবে? 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা। খেয়াল করি, এখানে আসল উভয় ক্ষেত্রেই সমান 100, আবার পরে বলছে ওই টাকার বলতে এখানে এই 100 টাকা। কাজে এটাকে আমরা সহজভাবে যদি হিসাব করি তাহলে 2% সুদে মানে 100 ভাগের 2 টাকা, অর্থাৎ সুদ হলো 2 টাকা আর বছর হলো 3, তাহলে সুদ হবে এখানে 6 টাকা। আর এখানে সুদ হবে যেহেতু 3 বছর আর 100 টাকা হলো 3 টাকা, 100 টাকার সুদ, 1 বছরের সুদ হলো 3 টাকা আর 3 বছর, তাহলে 3 3 9, এখানে হলো 9, তাহলে পার্থক্য হলো 9 - 6 ইকুয়াল টু 3 টাকা। আনসার হলো গ। এটা হলো একেবারে সংক্ষেপে, আর পরীক্ষা হলে যত সংক্ষেপে করা যায় ততই আমরা লাভবান হব। তারপরে আমি একটু বিস্তারিত দেখাইতেছি, কারণ অনেকেই একেবারে সংক্ষিপ্তটা সহজে বুঝতে পারে না। যারা একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করতে পারে তারা সহজে বুঝতে পারে। আচ্ছা, একটু খেয়াল করি, এই সুদটা একটু বেশি হবে যেহেতু এটা 3% আর এটা হলো 2%। কাজে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করলে আমরা পার্থক্যটা পেয়ে যাবো। তাহলে এই ক্ষেত্রে সুদ হবে আই ইকুয়াল টু পি এন আর ইকুয়াল টু পি হলো 100 টাকা, এন হলো সময় হলো 3 বছর, আর হলো 3%। 3% কথার অর্থ হলো 100 ভাগের 3, 100 100 কাটা, ওই যে আগে দেখালাম 9 টাকা। আর এই ক্ষেত্রে সুদ হবে এই একই সূত্র, আই ইকুয়াল টু পি এন আর ইকুয়াল টু পি হলো 100 টাকা, এই যে 100 টাকা, এন হলো সময় হলো এই যে 3 বছর, আর সুদ হলো 2%। 2% কথার অর্থ হলো 100 ভাগের 2, 100 100 কাটা ইকুয়াল টু 3 দুগুণে 6। তাহলে পার্থক্য কত? এখানে 9 আর এখানে 6, 9 - 6 ইকুয়াল টু 3 টাকা। আনসার হলো এই গ নাম্বারটা। আচ্ছা, এরপরের অঙ্কটা খেয়াল করি। 4x⁴ + 1কে উৎপাদকে বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যাবে? 2x² + 2x + 1, 2x² - 2x - 1, or 2x² + 2x - 1 × 2x² - 2x + 1। এইভাবে 4টা অপশন দেওয়া আছে। খেয়াল করি, এটা অঙ্কটা দেখলে বেশ জটিল মনে হবে। একেবারে সিম্পল, প্রথমে একদম সিম্পল অফ করে 1 সেকেন্ডের মধ্যে আনসারটা দেখে দিচ্ছি, এরপরে আমি বিস্তারিত দেখে দিচ্ছি। খেয়াল করি, এখানে আমরা এই দুইটা পদ মিলাবো। আচ্ছা, যত সংক্ষেপে দেখাইতে পারি, 1 সেকেন্ডে যেহেতু বলছি আমরা একটা পদ মিলাবো, এই যে +1। ঠিক আছে, এখানে 4টা অপশন থেকে আমরা এই যে +1 - 1 গুণ করলে হয় -1, এই +1 হয় না,
ঠিক আছে, কাজে এই প্রথমটা হবে না। এরপর দ্বিতীয়টা দেখি -1 + 1, এটাও -1, দ্বিতীয় অপশনও হবে না। এই প্লাস, আচ্ছা গ নাম্বারটা খেয়াল করি, 2x² + 2x + 1, এখানে +1 আছে, এখানে আসলে প্রশ্নটা উঠানোতে ভুল ছিল, এখানে -1 ছিল, আসলে এখানে +1 হবে। তাহলে এই যে +1 +1 +1 +1 গুণ করলে হয় +1, কাজে আমরা 1 সেকেন্ড লাগবে, ওই যে +1 +1 এটাই হবে আনসার। আনসার হলো এই গ নাম্বারটা, এখানে গ হবে, আনসার হলো গ। আচ্ছা এখন এটা আমরা বুঝবো কীভাবে এটা যে আনসার হবে। এটা পরীক্ষা হলে যে যত বড় টেকনিক অবলম্বন করতে পারে তার জন্য তত সুবিধা, ঠিক আছে, এটা হলো টেকনিক। এখন দেখবো আমরা বিস্তারিত আর একটু সহজভাবে বইলা দিই। এখানে দুইটা পদের যদি মিলাই 4x⁴ +1, এই যে +1 +1 তো মিলাইলাম, 4x⁴ এটাও মিলাইতে পারি আমরা। এটা মিলাইতে গেলে এই যে প্রথমটা মিলে, এখানে কিন্তু দ্বিতীয়টা মিলে না, এখানে এই 2x² এটাও মিলে, কাজে প্রথমটা না লাস্টেরটা দেখলে সবচেয়ে সুবিধা। তারপরে আমি খেয়াল করে দেখতেছি এই যে 2x² + 2x², ঠিক আছে, এই হলো 4x⁴, এরপরে +1 আর +1 হলো +1, ঠিক আছে, মাঝখানেটা আমরা চিন্তা করবো না। তাহলে এই যে এটার উৎপাদক হলো এটা, আর এইটা এখানে -1 আর -1 গুণ করলেও কিন্তু +1 হয়। তাহলে মনে হইতে পারে যে এটাও সঠিক আনসার, এটা সঠিক না, কারণ এখানে ভুল আছে, কারণ 2x আর এখানে 2x² গুণ করলে 2x⁴ হবে না, ঠিক আছে, এটা এমনিতেই অপশনেই ভুল, আনসার হলো গ। আচ্ছা এখন দেখবো আমরা বিস্তারিত। আচ্ছা এখন আমরা একটা বিস্তারিত দেখি, 4x⁴ + 1 কীভাবে আসে। এটাকে আমরা লিখতে পারি 2x² + 1² অর্থাৎ a² + b² সমান, এটাকে আমরা লিখতে পারি a + b² - 2 × a × b, এভাবে আমরা লিখতে পারি ইকুয়াল টু 2x² + 1 এর হোল স্কোয়ার মাইনাস এখানে 4x², তাহলে এটাকে আমরা এবারে লিখতে পারি 2x এর হোল স্কোয়ার, তাহলে এটা a² - b² সূত্র। a² - b² সমান কি a + b × a - b, এ হলো এটা, তাহলে এখানে প্লাস, এটা হলো আনসার, ঠিক আছে, যেটা এই যে গ নাম্বারটা। যদি এইভাবে করতে চাই তাহলে তো একটু সময় লাগবে বেশি, কাজে এই টেকনিকটাই সবচেয়ে সহজ। এরপরের অঙ্কটা খেয়াল করি, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে 14, 12, 10, 13। খেয়াল করি 27, 40, 65কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 3, 4 আর 5। খুব সিম্পল ব্যাপার, আমরা যদি 12 দ্বারা ভাগ করি, এটাকে যদি 12 দ্বারা ভাগ করি, তাহলে 12 দোকানে 24, 12 দ্বারা ভাগ করলে 12 দোকানে 24, এই যে ভাগশেষ থাকে 3, ভাগশেষ থাকে 3, ঠিক আছে। এরপরে ওই যে 40কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, 3 12 36, ভাগশেষ থাকে 4, অর্থাৎ 40কে যদি 12 দ্বারা ভাগ করি, 3 12 36, ভাগশেষ থাকে 4। এরপরে আছে 65, 12 দ্বারা যদি ভাগ করি, 5 12 60, ভাগশেষ থাকে 5। বুঝতে পারতেছি, তাহলে আনসার হবে এই ক নাম্বারটা। এখন এতক্ষণ ভাগ করে তো আর দেখানোর সময় নাই, ঠিক আছে, আমি আর একটু সহজভাবে বলতেছি, আরও সহজভাবে বলতেছি। খেয়াল করি, সংখ্যা তিনটা আছে 27, 40, 65, ঠিক আছে। যেহেতু ভাগশেষ থাকবে, ভাগশেষ থাকার অর্থ কি এই সংখ্যাটা বেশি বিভাজ্য হবে না। 3 ভাগশেষ থাকবে, আমরা 3 মাইনাস করে দেবো। 4 ভাগশেষ থাকবে, 4 মাইনাস করে দেবো। 5 ভাগশেষ থাকবে, 5 মাইনাস করে দেবো, তাহলে বা হলো 24 এটা, আর এটা মাইনাস করলে হবে 36, আর এটা মাইনাস করলে হবে 60। এখন এটা লসাগুই হবে, গসাগুই হবে এটা বৃহত্তম সংখ্যা, ঠিক আছে। 24, 36 আর 60, এই তিনটার গসাগু হলো গিয়ে 12, ঠিক আছে। অর্থাৎ কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 12 দ্বারা 3টাকে ভাগ যাবে, যা দ্বারা ভাগ যায় সেটা হলো গসাগু, ঠিক আছে। 3টাকে যদি ভাগ যায় তাহলে গসাগু হলো 12, তাহলে আনসার হলো ক, অর্থাৎ গসাগু সংক্রান্ত এটা একটা অঙ্ক। আচ্ছা পরের অঙ্কটা খেয়াল করি, কোন সংখ্যার 40% এর সাথে 45 যোগ করলে যোগফল যদি ওই সংখ্যাটি হয় তাহলে সংখ্যাটি কত। কোন সংখ্যার 40% থেকে 40% এর সাথে 45 যোগ করলে যদি ওই সংখ্যাটি হয় তাহলে সংখ্যাটি কত। ধরে নিলাম সংখ্যাটি এক্স, তাহলে এক্সের 40%, এক্সের 40% এর সাথে 45 যোগ করলাম, আমরা যোগ করলে কী হবে, ওই সংখ্যাটি হবে, অর্থাৎ এক্স হবে, ঠিক আছে। তাহলে এক্সের মান বাইর করবো। তাহলে এক্সের 40% কথার অর্থ কি, 40x/100 প্লাস 45 ইকুয়াল টু এক্স। এখন আমরা এখান থেকে এক্সের মান বের করবো, তাহলে এই এক্সটাকে এই পাশে নিয়ে আসবো আমরা, অথবা এটাকে ওই পাশে নিয়ে যাবো, বা 45 ইকুয়াল টু এক্স মাইনাস 40x/100। এটাকে যদি আমরা লসাগু করি, 100x মাইনাস 40x হলো 60x, আর এই পাশে আছে 45,
এখন যদি আর গুণ করি আমরা, আর গুণ করলে আচ্ছা 1 0 1 0 কাটা 6x = 10 × 45, ঠিক আছে। তাহলে এই যদি আমরা 3 দিয়ে ভাগ করি, এখানে 2, 3 দিয়ে ভাগ করলে 15, 2 দিয়ে এটা ভাগ করলে 5, সুতরাং x = এই 5 15 75, আনসার হলো ক নাম্বার। আচ্ছা এরপরে খেয়াল করি, এটাকে আরও ভিন্নভাবে দেখানো যাবে, যাই হোক আমি এক নিয়মেই দেখালাম আপাতত এটা। এরপরের অঙ্কটা খেয়াল করি, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত? আচ্ছা অতিভুজ সংক্রান্ত সূত্র আমরা জানি, অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্র দিয়ে আমরা যে কোনোটা বাইর করতে পারি, লম্ব, ভূমি অথবা অতিভুজ। তাহলে এখানে দেওয়া আছে কোনটা, সমকোণ সংলগ্ন বাহু দেওয়া আছে। তাহলে অতিভুজের এই যে এরকম একটা চিত্র, সমকোণী ত্রিভুজ, সমকোণ সংলগ্ন, এটা হলো সমকোণ। তাহলে এই বাহু আর এই বাহু দেওয়া আছে, অর্থাৎ ভূমি দেওয়া আছে, ভূমি দেওয়া আছে কত, আমরা ভূমিটাকে সাধারণত বেশি ধরি 4, ভূমি 4 আর লম্ব হলো 3। তাহলে এটা কত হবে, তাহলে অতিভুজটা হবে কত, লম্ব হলো 3 স্কয়ার আর ভূমি হলো 4 স্কয়ার, 3 স্কয়ার হলো 9 + 4 হলো 16 = 25, এই 25 হলো 5 স্কয়ার, তাহলে স্কয়ার স্কয়ার ক্যান্সেল, সুতরাং অতিভুজ = 5, এটা হবে 5। এটা হলো অঙ্ক করে, অঙ্ক না করে আমি বলে দিতেছি, যে কোনো অঙ্ক আসে যদি অতিভুজ সংক্রান্ত, লম্ব, ভূমি সংক্রান্ত যে কোনো অঙ্ক আসে আমরা 1 সেকেন্ডের মধ্যে করে ফেলবো, ঠিক আছে, জাস্ট 1 সেকেন্ডের মধ্যে করে ফেলবো। এখন নিয়মটা আমরা জানবো, ঠিক আছে। নিয়মটা হলো 2x x² + 1 আর একটা হলো x² - 1, এই তিনটা সূত্র আমরা জানবো, ঠিক আছে। এই তিনটা বিষয় আমরা জানে রাখবো, তাহলে যে কোনো অঙ্ক আসো অতিভুজ সংক্রান্ত আমরা 1 সেকেন্ডের মধ্যে অঙ্ক সলভ করে ফেলবো। খেয়াল করি, x এর মান যদি আমরা এখানে 3 4 দেওয়া আছে, x এর মান যদি 2 ধরি, তাহলে একটা হবে কত, 4 = 4, এটা 2 ধরলে 2² + 1 = 5, ঠিক আছে। এটা যদি 2 ধরি আমরা, 2² - 1 = 4 - 1 = 3, ঠিক আছে। এই যে তিনটা বাহু পাই গেলাম, ঠিক আছে। তাহলে এখানে দেওয়া ছিল কি, 3 দেওয়া ছিল আর 4 দেওয়া ছিল, তৃতীয়টা পেলাম আমরা 5। এরকম x এর মান যদি আমরা 3 ধরি, তাহলে কি পাই, এখানে যদি 3 ধরি 2x x² + 1, এরপরে x² - 1, 3 ধরলে এটা হবে 6, 3 × 3 = 9 আর 1 10, 3 ধরলে এটা হবে 8, অর্থাৎ অতিভুজের আরও তিনটা বাহু হইল 6 8 10। লম্ব, ভূমি যদি দেওয়া থাকে তাহলে অতিভুজ হবে 10, ঠিক আছে। অথবা এই দুইটা যদি দেওয়া থাকে তাহলে আরেকটা বাহু হবে 8। এরকম 4 যদি ধরি তাহলে কত হবে, 4 × 2 = 8, একটা 8 হবে, এটা 4 ধরলে 16, আর একটা হবে 17, আর একটা হবে 4 ধরলে 15, ঠিক আছে। মনে করি যে একটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে, 8 দেওয়া আছে আর 15 দেওয়া আছে, তৃতীয় বাহুটা কত, তৃতীয় বাহুটা হবে 17। অর্থাৎ অতিভুজ সংক্রান্ত যে কোনো সমস্যা এই সূত্র দিয়ে আমরা সহজেই 2 সেকেন্ডের মধ্যেই সমাধান করতে পারবো, ঠিক আছে। আচ্ছা এরপরের অঙ্কটা খেয়াল করি আমরা, আজকে সর্বশেষ অঙ্ক, এটা পরিসংক্রান্ত থেকে এসেছে। প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক কোনটি? এখন একটা উপাত্ত দেওয়া আছে 12 9 15 5 20 8 25 17 21 23 11, এই উপাত্তটার মধ্যক কত? 14 12 15 16। আচ্ছা মধ্যক কাকে বলে সেটা আগে আমরা জানবো, যেহেতু মধ্যক সংক্রান্ত প্রশ্নটা। মধ্যক হলো কোনো উপাত্তের কে যদি আমরা ক্রমানুসারে সাজাই, অর্থাৎ ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজানোর ফলে আমরা উভয় দিক থেকে, অর্থাৎ বাম দিক এবং ডান দিক উভয় দিক থেকে সমান সংখ্যক সংখ্যা বাদ দিলে মাঝখানে যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় মধ্যক। তাহলে এই নিয়মে আমরা দেখি এটার মধ্যক কত হয়। আগে আমরা ছোট থেকে বড় সাজাবো, এখানে ছোট হইল 5, সাজালাম 5, এরপরে আছে 8, 5-এর পরে আছে 8 দিলাম, এরপরে আছে 9 দিলাম, এরপরে 9-এর পরে আছে 11 দিলাম, এরপরে আছে 12 দিলাম, 12-এর পরে আছে 15 দিলাম আমরা, এরপরে আছে 17 পরে 20 পরে 21, এরপরে আছে 23, এরপরে সর্বশেষ সবচেয়ে বড় সংখ্যাটা হলো 25। তাহলে আমরা বলছি উভয় দিক থেকে সমান সংখ্যা বাদ দিব। তাহলে আগে সংখ্যা কয়টা দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আছে, তাহলে 5টা করে বাদ দিতে হবে। এদিক থেকে এই 5টা বাদ দিলাম, এদিক থেকে এই 5টা বাদ দিলাম, তাহলে মাঝখানে আছে 15, এইটাই হলো মধ্য। তাহলে মধ্য হলো গ নাম্বারটা। আশা করি বুঝতে পারছি। আমি বিষয়টা বোঝার জন্য একটা সহজ সংক্ষিপ্ত উদাহরণ দিতেছি। মনে করি 3টা সংখ্যা 1 2 3, এই 3টা সংখ্যার মধ্য কত? সমান সংখ্যা বাদ দিব, এই একটা বাদ দিব, এই দিক থেকে একটা বাদ দিব, সমান সংখ্যা বাদ দিব, তাহলে মাঝখানে আছে 2, এটা হলো মধ্য।
তবে এত ছোটো তো আর আসবে না, একটু বড় করে দিকে, ঠিক আছে। মোট কথা হলো উভয় দিক থেকে সমান সংখ্যা বাদ দিব, বাদ দিলে মাঝখানে যেটা থাকে সেটা হলো মধ্যক। ধন্যবাদ সকলকে।